নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর তোমরা শুনছো ফেনোমেনাল আর্কাইভ। তো আমি তোমাদের সবাইকে কথা দিয়েছিলাম যে এই বছরের শেষ দুটো রবিবার তোমরা আমার লেখা গল্প শুনতে পাবে আমার নিজের কণ্ঠে। আর সেই দুটো গল্প হবে একটা ডক্টর ক্যাবলার মানে প্রফেসর ক্যাবলার, আর একটা গল্প হবে গোয়েন্দা সত্যব্রতর। আমি জানি আমি আগের রবিবার মিস করেছি আর তার জায়গায় তোমরা আমারই লেখা একটা অন্য গল্প শুনেছো। গল্পটা একটু অন্য ধাঁচের গল্প ছিল, তো সেই গল্পটাকেও তোমরা বেশ সাপোর্ট দিয়েছো আমি দেখলাম। আর তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ, কারণ ইতিমধ্যে তোমরা যদি আমার চ্যানেলটা দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে আমি রিসেন্টলি 1600 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করেছি, মানে 1600 সাবস্ক্রাইবার্স। তো তোমরা যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করছো বা আগে থেকেও করে যাচ্ছ বা করছিলে বা ভবিষ্যতেও যারা করবে, তাদের সবাইকে আমি আবারও অনেক 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 থ্যাংক ইউ জানাচ্ছি। আর এইভাবেই তোমরা আমার গল্প শুনতে থাকো, লাইক শেয়ার কমেন্ট করতে থাকো, যাতে ফেনোমেনাল আর্কাইভ একটা অনেক বড় প্ল্যাটফর্ম হয়ে ওঠে। তো এইটুকুই তোমাদের সবাইকার কাছে আমার রিকোয়েস্ট। আর যেটা নেক্সট তোমাদের বলবো যে তোমরা যারা আমার খুব ক্লোজ তারা কিন্তু জানো যে আমার একটু স্ট্যামারিংয়ের প্রবলেম আছে। তো সেক্ষেত্রে আমি আজকে তোমাদের জন্য যে গল্পটা পাঠ করব সেটাই যদি অল্প কিছু স্ট্যামার হয়, আমি তোমাদের রিকোয়েস্ট করব প্লিজ ওই স্ট্যামারটাকে নেগলেক্ট করবে। কারণ দেখো, আমি তোমাদের এতদিন ধরে গল্প শোনাচ্ছি, এবার তোমরা যেমন আমার কাছ থেকে ভালো গল্প এক্সপেক্ট করো, আমিও কিন্তু মিনিমাম এক্সপেক্ট করব যে তোমরা আমার ওই একদম মাইনার যে ছোট ছোট ভুলগুলো হয় সেগুলোকে নেগলেক্ট করবে এবং আমার পাশে সব সময় থাকবে। তো সেক্ষেত্রে এইটুকুই রিকোয়েস্ট। তো আর বেশি কোনো কথা বলবো না। তো শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, প্রিয়ব্রত মুখার্জির লেখা কাহিনী, অর্থাৎ আমার লেখা কাহিনী গোয়েন্দা সত্যব্রতর অ্যাডভেঞ্চার 24-এর চালচিত্র। সাল, ভারতের স্বাধীনতার ৭৭তম বছর। নতুন বছরে দেশ যখন আরও উন্নতি এবং স্থিতিশীলতার স্বপ্ন দেখছে, তখন এক অজানা শত্রু দেশের মাটি কাঁপিয়ে দিতে শুরু করে। দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ভয়াবহ নাশকতার ঘটনা ঘটে। প্রতিটি ঘটনা এতটাই পরিকল্পিত এবং সুসংগঠিত যে প্রশাসন এবং পুলিশের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হতে থাকে। এই পরিস্থিতিতে দেশের শীর্ষস্থানীয় নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। কেসটি পুলিশের হাতে না দিয়ে এমন একজনের হাতে তুলে দেওয়া হয় যিনি গোপনে কাজ করতে পারেন এবং যাকে চক্রটি শুরুতে সন্দেহ করতে পারবে না। সেই দায়িত্ব দেওয়া হয় বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ সত্যব্রত মুখার্জিকে। সত্যব্রত একজন অভিজ্ঞ গোয়েন্দা, যিনি বহু জটিল কেস সমাধান করেছেন। তার সঙ্গে থাকেন তার দীর্ঘদিনের বন্ধু এবং পেশায় একজন লেখক, রজত সেনগুপ্ত। রজত সত্যব্রতর রজত সত্যব্রতর নৈতিক সমর্থন এবং অনুসন্ধানের সময় সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রযুক্তিগত সাহায্যের জন্য তাদের সঙ্গে যুক্ত হন সত্যব্রতর ভাইপো ইন্দ্রব্রত মুখার্জি। ইন্দ্রব্রত একজন দক্ষ প্রযুক্তি বিশেষজ্ঞ, যিনি যে কোনো জটিল প্রযুক্তিগত বিষয় বিশ্লেষণে পারদর্শী। তো এবার শুরু হচ্ছে মেন ঘটনার ঘনঘটা। জানুয়ারির শেষ সপ্তাহ, দিল্লির শহর জুড়ে তখন প্রজাতন্ত্র দিবসের আমেজ। কিন্তু 27শে জানুয়ারি দুপুর 1টা নাগাদ ঘটে যায় এক
ভয়াবহ বিস্ফোরণ। লালকেল্লার কাছে একটি জনবহুল এলাকায় এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় ৪৫ জনের এবং আহত হন আরও ১০০ জনেরও বেশি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বিল্ডিংগুলিও ক্ষতিগ্রস্ত হয়। দিল্লি পুলিশ এবং জাতীয় তদন্ত সংস্থা এনআইএ তদন্ত শুরু করে, কিন্তু বিস্ফোরণের জায়গা থেকে খুব বেশি সূত্র পাওয়া যায়নি। একটি একটা ধাতুর টুকরো এবং কিছু পোড়া ইলেকট্রনিক যন্ত্রাংশ ছাড়া কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর ২৩ ফেব্রুয়ারি মুম্বাই শহরের বিখ্যাত একটি শপিং মলে, যেখানে প্রতিদিন হাজারো মানুষের ভিড় দেখা যায়, মানুষরা আসে, ঘুরে ফেরে, কেনাকাটা করে, সেখানে ঘটে আরেকটি বিস্ফোরণ। ঠিক দিল্লির মতোই এটি ছিল পরিকল্পিত এবং ভয়ঙ্কর। প্রাণহানি ঘটে ৩৭ জনের এবং আহত হন ৭০ জনেরও বেশি। এই দুই ঘটনার পর দেশ জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ মাধ্যমে বারবার এই ঘটনাগুলো নিয়ে আলোচনা হতে শুরু করে। জনগণের মধ্যে ভীতি বাড়তে থাকে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল প্রশাসন বুঝতে পারছিল না এই চক্রের আসল উদ্দেশ্য কী। দিল্লি এবং মুম্বাইয়ের এই ঘটনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় সরকার বিষয়টি নিয়ে নতুন করে চিন্তা শুরু করে। সিদ্ধান্ত নেওয়া হয় এই কেসটি একজন প্রাইভেট গোয়েন্দার হাতে তুলে দেওয়া হবে, যিনি সম্পূর্ণ গোপনে এই কেস সংক্রান্ত যাবতীয় তদন্তের কাজ করবেন আর কি। তো এই কেসের দায়িত্ব দেওয়া হয় সত্যব্রত মুখার্জিকে। সত্যব্রত মুখার্জি এই দায়িত্ব পাওয়ার পরেই তদন্ত শুরু করেন। দিল্লি এবং মুম্বাইয়ের ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সামান্য প্রমাণ পরীক্ষা করে তিনি বুঝতে পারেন এই নাশকতাগুলি একটি সুসংগঠিত আন্তর্জাতিক চক্রের কাজ। তিনি প্রথমেই ইন্দ্রব্রতকে বিস্ফোরণের ধ্বংসাবশেষ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করার দায়িত্ব দেন। অন্যদিকে রজতকে নিয়ে তিনি দুই শহরের ঘটনাস্থল ঘুরে দেখেন। এবার দিল্লির লালকেল্লা সংলগ্ন যে এলাকাটা আছে, এবার সেখানে প্রত্যেক দিনই খুব ভিড় থাকে। তো এবার সত্যব্রত আর রজত বেরিয়ে পড়ে ইনফরমেশান কালেক্ট করার উদ্দেশ্যে। তো তারা সবার আগে স্থানীয় দোকানদার এবং সেদিনকার ওই ঘটনাটা যারা স্বচক্ষে দেখেছিলেন, অর্থাৎ প্রত্যক্ষদর্শীদের সাথে ইন্টারাক্ট করেন এবং জিজ্ঞেস করেন যে আপনারা কি দেখেছিলেন, সেদিন কি অদ্ভুত কিছু হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। যেমন সব গোয়েন্দারাই আর কি প্রশ্ন করে আর কি, এরকম প্রশ্ন করে। তো এবার সেখান থেকে সত্যব্রত জানতে পারে যে বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে একটা সাদা রঙের ভ্যান গাড়ি ঘটনাস্থলের কাছেই বারবার ঘোরাঘুরি করছিল আর কি। তো এবার সত্যব্রত ওই গাড়িটা সংক্রান্ত ইনফরমেশান জোগাড় করতে যায়। তো এবার সত্যব্রত গাড়িটার বিবরণ সংগ্রহ করে পুলিশের সাহায্যে গাড়িটার মালিককে খুঁজে বের করার চেষ্টা করে। তবে জানা যায় যে গাড়িটির নম্বর প্লেট ভুয়ো। ইন্দ্রব্রত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করেন। বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে নাকি একজন সন্দেহভাজন ব্যক্তি একটি ব্যাগ নিয়ে ঘটনাস্থলে ঘোরাঘুরি করছিল আর কি। তবে সে ব্যাগ রেখে দ্রুত সরে যায়। তো এবার দিল্লি থেকে বিভিন্ন রকম ক্লু সংগ্রহ করে সত্যব্রত, রজত এবং ইন্দ্রব্রত মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এবার মুম্বাই পৌঁছে মুম্বাইয়ের যে শপিং মলে অ্যাটাকটা হয়েছিল
তারা সেই জায়গাটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে, সেখানকার লোকাল পুলিশের সাথে কথাবার্তা বলে, শপিং মলের যিনি ম্যানেজার তার সাথেও ইন্টারাক্ট করে, শপিং মলের যিনি ওনার মানে তার সাথেও সত্যব্রত রজত বিভিন্ন রকম আলাপ আলোচনা চালায়। তারপর ওরা আরও ভালোভাবে শপিং মলটায় তদন্ত চালায়। এবার তদন্ত চালানোর সময় ওরা লক্ষ্য করে যে সেখানে একটি ক্লক ডিভাইস, মানে ক্লক ডিভাইস বলতে কী বলবো, টাইমার টাইপের একটা ডিভাইস সেখানে পড়ে আছে। আর ইন্দ্রব্রত সিসিটিভি ফুটেজ চেক করে বুঝতে পারে যে এই ক্লক ডিভাইসের সাহায্যেই একটা স্পাইডার মেশিনকে এই শপিং মলের মধ্যে ইনক্লুড করা হয়। আর এই স্পাইডার মেশিনটা একটা ছোট টাইপের মেশিন হলেও সেই মেশিনের সাহায্যে কিন্তু অনেক বড় বিস্ফোরণ ঘটানো সম্ভব, আর সেটাই ঘটানো হয়েছে মুম্বাইয়ের এই শপিং মলে। তো এইসব জিনিসগুলো লক্ষ্য করে সত্যব্রত বুঝতে পারে যে যার বিরুদ্ধে ও এই লড়াইয়ে নেমেছে সে কিন্তু শুধুমাত্র ম্যান পাওয়ার তার আছে এমনটা নয়, সে সাইবার ক্ষেত্রেও কিন্তু খুবই মানে কি বলবো, মানে খুবই সক্ষম, মানে সে কিন্তু অত্যাধুনিক প্রক্রিয়া সম্পর্কেও সে মানে অবগত আর কি। সে জানে যে কীভাবে বিভিন্ন অত্যাধুনিক মানে প্রযুক্তি ব্যবহার করে বম ব্লাস্টিং করানো যায়। এবার এই বিষয়ে কিন্তু সত্যব্রত বেশ চিন্তিত হয়ে ওঠে। এই দুটো বম ব্লাস্টিং তাকে খুবই হতাশ করে তোলে। সরকার তার উপর দায়িত্ব দিয়েছে ঠিকই, কিন্তু সে এবার নিজেকে খুবই মানে একা ভাবতে শুরু করে, বেশ মানে কনফিউজ হয়ে আছে, কী করবে বুঝতে পারছে না। কিন্তু এমন সময় ও খেয়াল করে যে মুম্বাই এবং দিল্লির এই যে দুটো হামলা হয়েছে, এই দুটো হামলার মধ্যে কিন্তু বেশ একটা মানে সিমিলারিটি আছে। দুটো হামলার উদ্দেশ্য কিন্তু একটাই, সেই উদ্দেশ্যটা হচ্ছে যে বা যারা এই হামলাগুলো করছে তাদের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র প্রাণহানি ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা নয়, তারা চায় দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্রগুলোকে দুর্বল করতে। এটি একটি সন্ত্রাসী কার্যকলাপ হলেও এর লক্ষ্য আরও গভীর। এর মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ব্যর্থ প্রমাণ করা এবং জনগণের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা কমিয়ে দেওয়াই হচ্ছে এই চক্রের মূল লক্ষ্য। তো ইতিমধ্যেই সত্যব্রত ওই হামলাকারী বা সন্ত্রাসবাদী যাই বলো তাদের মূল লক্ষ্যটা বুঝতে পেরেছিল। আর এমন সময় পুলিশের কাছে একটা মেল আসে, আর যে মেলটা এসেছিল সেটা ছিল একটা সাংকেতিক ভাষায়, মানে এনক্রিপ্টেড কোড আর কি। তো পুলিশ তো অনেক চেষ্টা করে কিন্তু কিছুই বুঝতে পারে না। তো সাহায্যের জন্য তখন সত্যব্রতকে তারা ডাকে। সত্যব্রত তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে, কিন্তু ওই কোড ল্যাঙ্গুয়েজটা দেখে সত্যব্রত বুঝতে পারে যে এটা ওর কমেও হবে না, মানে ওর দ্বারাও এটা ডিকোড করা সম্ভব নয়। কারণ ও একেই এই দুটো বিস্ফোরণ নিয়ে এত বাজেভাবে কী বলবো কনফিউজ ছিল, ঘেটেছিল আর কি, যে এই কোড ল্যাঙ্গুয়েজটাকে বোঝার মানে কোনো রকম ক্ষমতাই ওর কাছে ছিল না। তো তোমাদের আগেই আমি জানিয়েছি যে সত্যব্রতর যে ভাইপো ইন্দ্রব্রত সে একজন
সাইবার বিশেষজ্ঞ। তো সত্যব্রত বলে যে এই কোডটা যদি কেউ ডিকোড করতে পারে সেটা একমাত্র আমার ভাইপো ইন্দ্রব্রত। তো এবার তখনই ইন্দ্রব্রতকে খবর দেওয়া হয়, সে আসে এবং টানা 8 ঘন্টার পরিশ্রমের ফল, মানে ফল হিসেবে আর কি, সে ওই কোডটাকে ডিকোড করতে সক্ষম হয় এবং কোডটাকে ডিকোড করার মাধ্যমে সে বুঝতে পারে যে এই সন্ত্রাসবাদীদের পরবর্তী টার্গেট গুজরাট। কারণ সেই এনক্রিপ্টেড কোডটায় বা সাংকেতিক ভাষায় যে মেলটা পুলিশদের পাঠানো হয়েছিল তাতে লেখা ছিল, সাবধান, পরবর্তী পর্যায়ে গুজরাট, তৈরি থেকো। সত্যব্রত বুঝতে পারে যে এই চক্রটি শুধুমাত্র দিল্লি এবং মুম্বাইতেই সীমিত থাকবে না, এরা গুজরাটেও অ্যাটাক চালাবে। তো সেই মতো সত্যব্রত এবং ফেব্রুয়ারি 2024 সত্যব্রত মুখার্জি, রজত সেনগুপ্ত এবং ইন্দ্রব্রত মুখার্জি তাদের পরবর্তী অভিযান শুরু করেন গুজরাটে। সুরাট শহর, যা হীরা প্রসেসিং এবং ব্যবসার জন্য বিখ্যাত, সেখানে একটি বিস্ফোরণের খবর পাওয়া যায়। চক্রটি একটি হীরা প্রসেসিং কারখানাকে লক্ষ্যবস্তু করে। এই বিস্ফোরণে কয়েকজন কর্মচারীর মৃত্যু হয় এবং কারখানার কোটি কোটি টাকার ক্ষতি হয়। তদন্ত শুরু করতেই সত্যব্রত বুঝতে পারেন এই হামলার লক্ষ্য ছিল কেবল আর্থিক ক্ষতি নয়। হামলাস্থলে পাওয়া যায় একটি কাগজের টুকরো, যেখানে আবারও একটি এনক্রিপ্টেড কোড লেখা ছিল। ইন্দ্রব্রত সেটিকে ডিকোড করতে শুরু করেন এবং প্রায় 5 ঘন্টার পরিশ্রমের পর ইন্দ্রব্রত ওই এনক্রিপ্টেড কোডটিকে ডিকোড করতে সক্ষম হন এবং সেই এনক্রিপ্টেড কোডটিতে লেখা ছিল, পরবর্তী স্টেপ ভোপাল, সময় মতো পৌঁছাও। গুজরাটের তদন্তে সত্যব্রত আরও একটি বিষয় আবিষ্কার করেন। হামলাগুলোর মধ্যে একটি নিখুঁত সময়সীমা রয়েছে। প্রতিটি হামলা একটি নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য করা হচ্ছে এবং এগুলোর মধ্যে একটি বৃহত্তর পরিকল্পনা লুকিয়ে আছে। মার্চ 2024 মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। ভারতীয় রেলওয়ের জন্য এই শহরটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতিদিন হাজারো ট্রেন এখানে যাত্রী ও পণ্য পরিবহন করে। কিন্তু এক সন্ধ্যায় শহরের ব্যস্ততম রেল স্টেশনে ঘটে যায় এক ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে স্টেশনের একটি পুরো প্ল্যাটফর্ম ধ্বংস হয়ে যায়। নিহত হয় কমপক্ষে 32 জন, আহত আরও শতাধিক। বিস্ফোরণের পর থেকে ভোপালের রেল যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে। সত্যব্রত, রজত এবং ইন্দ্রব্রত ঘটনাস্থলে পৌঁছে যান। রেল স্টেশনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে ইন্দ্রব্রত একটি আতপোড়া ইলেকট্রনিক ডিভাইস খুঁজে পান। এটি একটি রিমোট অ্যাক্টিভেটেড বোমার ডিটোনেটর। ডিভাইসটি অত্যন্ত আধুনিক এবং দূর থেকে নিয়ন্ত্রিত করা সম্ভব। ইন্দ্রব্রত ডিভাইসটি বিশ্লেষণ করে একটি গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করেন। ডিভাইসটি সক্রিয় করার সময় একটি সিগন্যাল ব্যবহার করা হয়েছিল, যা একটি বিশেষ ডার্ক ওয়েব সার্ভার থেকে পাঠানো হয়েছিল। এই সিগন্যালের মাধ্যমে বোমাটি সক্রিয় করা হয়। রজত ঘটনাস্থলে মানুষের সঙ্গে কথা বলে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারেন। বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে স্টেশনের কাছে একটি পরিত্যক্ত গোডাউনে কিছু অচেনা মানুষকে ঢুকতে এবং বের হতে দেখা গিয়েছিল, কিন্তু তারা এত দ্রুত চলে যায় যে কেউই তাদের চিহ্নিত করতে পারেননি। সত্যব্রত সিদ্ধান্ত নেন গোডাউনটি তল্লাশি করতে হবে।
স্থানীয় পুলিশের সাহায্যে গোডাউনটি ঘিরে ফেলা হয়। তল্লাশির সময় সেখান থেকে একাধিক বোমা তৈরির সরঞ্জাম এবং কিছু নথি পাওয়া যায়। নথিগুলি পরীক্ষা করে ইন্দ্রব্রত একটি চমকপ্রদ তথ্য আবিষ্কার করেন। চক্রটির পরবর্তী হামলার জন্য ছত্তিশগড়ের রায়পুরকে লক্ষ্যবস্তু করেছে। এপ্রিল 2024, রায়পুর ছত্তিশগড়ের শান্ত শহর। এখানে কোনো বড় সন্ত্রাসী হামলা ঘটার কথা কেউ কল্পনাও করেনি, কিন্তু সত্যব্রত মুখার্জি, রজত সেনগুপ্ত এবং ইন্দ্রব্রত মুখার্জি বুঝতে পেরেছিলেন এই শহরে একটি বড় ধরনের বিপদ আসন্ন। তারা মধ্যপ্রদেশের ভোপালের কারখানা থেকে উদ্ধার করা ডিভাইস থেকে পাওয়া বার্তার ভিত্তিতে রায়পুরে পৌঁছান। সেখানে তারা স্থানীয় প্রশাসনের সাহায্য নেন, তবে তাদের তদন্তের বিষয়টি গোপন রাখার নির্দেশ দেওয়া হয়, যাতে চক্রটি আগাম সতর্ক না হয়ে যায়। রায়পুরে তদন্তের শুরুতেই সত্যব্রত একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। শহরের অন্যতম বিখ্যাত একটি স্কুল, যেখানে প্রায় 500 ছাত্রছাত্রী পড়াশোনা করে, সেটির আশেপাশের এলাকায় অচেনা মানুষের আনাগোনা বেড়ে গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন কিছু লোক গত কয়েক সপ্তাহ ধরে স্কুলের আশেপাশে ঘোরাঘুরি করছে। স্কুল থেকে কিছু দূরে একটি পরিত্যক্ত বাড়ি রয়েছে। স্থানীয়রা জানায় ওই বাড়িতে মাঝে মধ্যেই রাতে আলো জ্বলে এবং অচেনা মানুষ আসা যাওয়া করে। সত্যব্রত বাড়িটি নজরদারির আওতায় আনেন। ইন্দ্রব্রত তার প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে ওই এলাকার মোবাইল টাওয়ারের ডেটা বিশ্লেষণ করেন। তিনি দেখতে পান পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে বেশ কয়েকটি ইনক্রিপ্টিভ মেসেজ পাঠানো হয়েছে। সেই মেসেজ বারবার প্ল্যান এ এবং 10টা শব্দ, মানে 10টা এই শব্দটা উল্লেখ রয়েছে, মানে উল্লেখ দেখা যাচ্ছে আর কি বারবার ধরে। সত্যব্রত এবং রজত বাড়িটির আশপাশে একাধিকবার নজরদারি করেন। একদিন গভীর রাতে তারা বাড়িটিতে ঢুকে পড়েন। বাড়ির ভেতর থেকে তারা এমন কিছু খুঁজে পান যা তাদের চমকে দেয়। বাড়ির ভেতরে পাওয়া যায় একাধিক বিস্ফোরক ডিভাইস। সেখানে একটি টাইম ডিভাইসও ছিল, যা সকাল 10টার জন্য সেট করা ছিল। আরও পাওয়া যায় একটি বিশদ নকশা, যেখানে স্কুলটির প্রতিটি কক্ষ, প্রবেশপথ এবং বহির্গমন পথ চিহ্নিত করা ছিল। সত্যব্রত বুঝতে পারেন পরিকল্পনা ছিল সকাল 10টায় স্কুলে একটি বড় বিস্ফোরণ ঘটানো। তারা সেই দিনই সমস্ত বিস্ফোরক নিষ্ক্রিয় করেন এবং দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদের সময় সন্দেহভাজনদের একজন জানায় চক্রটি ধানবাদে একটি খনি এলাকায় আরও বড় হামলার পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য কেবল মানুষের জীবনহানি নয়, বরং ভারতের কয়লা উত্তোলনের প্রক্রিয়াকে সম্পূর্ণ অচল করে দেওয়া। সত্যব্রত বুঝতে পারেন রায়পুরের ঘটনা কেবল চক্রটির একটি ছোট অংশ মাত্র। আসল বিপদ আরও গভীরে লুকিয়ে আছে। এপ্রিল 2024, ধানবাদ, ঝাড়খণ্ড। সত্যব্রত, রজত এবং ইন্দ্রব্রত শহরে পৌঁছান। তাদের লক্ষ্য একটি কয়লা খনি, যা ভারতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানবাদের ওই খনির আশপাশের এলাকায় স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন খনির এক কোণে বেশ কিছুদিন ধরে অচেনা মানুষের আনাগোনা দেখা গেছে। খনির একটি নির্দিষ্ট অংশে কাজও বন্ধ করে দেওয়া হয়েছে, তবে কারণ হিসেবে খনি কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সত্যব্রত সন্দেহ করেন এটি কেবল একটি অজুহাত। তিনি খনি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ওই অংশে তদন্ত শুরু করেন। খনির একটি পরিত্যক্ত টানেলের তল্লাশি চালিয়ে তারা একটি পুরনো চেম্বার খুঁজে পান। সেই চেম্বারের ভেতরে পাওয়া যায় বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং কিছু ধাতব বাক্স।
যার মধ্যে অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক লুকোনো ছিল। তারা আরও একটি মোবাইল ফোন খুঁজে পান। মোবাইলটি ছিল পুরনো এবং অনেকটাই ভাঙাচোরা। ইন্দ্রব্রত মোবাইলটি পরীক্ষা করে একটি এনক্রিপ্টেড বার্তা উদ্ধার করেন, মানে আর একটা গোপন কোড বা গোপন তথ্য আর কি, বা গোপন বার্তাও যেটাকে বলা যেতে পারে। বার্তাটি ছিল একটি চরম সতর্কবার্তা। 24শে ডিসেম্বর, কলকাতা, একটি নতুন অধ্যায় শুরু হবে, প্রস্তুত হও। সত্যব্রত বুঝতে পারেন চক্রটি তাদের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর পরিকল্পনার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাদের লক্ষ্য কলকাতা, দেশের অন্যতম প্রাণকেন্দ্র। তারা ধানবাদ থেকে সমস্ত বিস্ফোরক নিষ্ক্রিয় করেন এবং খনি এলাকায় চক্রের আরও কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেন। তবে গ্রেপ্তারকৃতরা খুব বেশি তথ্য দিতে অস্বীকৃত জানায়। এদিকে ইন্দ্রব্রত মোবাইল ফোনটি আরও বিশ্লেষণ করে একটি সার্ভারের অবস্থান শনাক্ত করেন, যা কলকাতার একটি ডার্ক ওয়েব নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। এটি বোঝা যায় কলকাতায় একটি বিশাল নেটওয়ার্ক কাজ করছে। তখন এপ্রিল মাস চলছে, সময় হাতে প্রচুর, কিন্তু সত্যব্রতর লক্ষ্য ছিল অন্য। সত্যব্রত চেয়েছিল যে এখন থেকেই তদন্ত এবং তল্লাশির মাধ্যমে এই সন্ত্রাসবাদীদের মাথাকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করা এবং এই নাশকতার ছক বানচাল করে দেওয়া। সেই মতোই সত্যব্রতরা কাজ শুরু করে। কলকাতায় ফিরে এসে সত্যব্রত, রজত এবং ইন্দ্রব্রত নিজ নিজ ক্ষেত্রে তদন্ত চালায়। তারা আকাশ পাতাল এক করে দেয়। 9 মাসের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা তদন্ত চালিয়েছিলেন কলকাতার প্রধান প্রধান স্থানগুলিতে। এগুলিকে তারা নজরদারির আওতায় আনেন। তাদের সামনে ছিল দেশের ইতিহাসের সবচেয়ে বড় ষড়যন্ত্রকে ব্যর্থ করার দায়িত্ব। ডিসেম্বর 2024, কলকাতা শহর তখন উৎসবে নামেছে। বড়দিন আর নতুন বছরের জন্য শপিং মল, বাজার, রাস্তা সর্বত্র মানুষের ভিড়। কিন্তু এই চেনা কলকাতার নিচে অজানা অন্ধকারের ছায়া লুকিয়েছিল। সত্যব্রত, রজত এবং ইন্দ্রব্রত জানতেন কলকাতা একটি ভয়াবহ বিপদের সম্মুখীন হতে চলেছে। ধানবাদ থেকে পাওয়া এনক্রিপ্টেড কোড বা এনক্রিপ্টেড বার্তার ভিত্তিতে তারা নিশ্চিত হন 24শে ডিসেম্বর কলকাতায় একটি বড় ধরনের নাশকতার পরিকল্পনা চলছে। বার্তাটি তাদের শুধু সময় জানালেও চক্রের সঠিক লক্ষ্য এবং পদ্ধতি সম্পর্কে নিশ্চিত হতে তারা শহরের বিভিন্ন অংশে তৎপরতা শুরু করেন। তদন্তের এক পর্যায়ে তারা জানতে পারেন মেট্রো স্টেশনের একটি পুরনো পরিত্যক্ত টানেলকে কেন্দ্র করে সন্দেহজনক কার্যকলাপ হচ্ছে। এই টানেলটি কয়েক বছর ধরে ব্যবহার হচ্ছে না, তবে এর সঙ্গে শহরের মেট্রো সিস্টেম সরাসরি যুক্ত। ইন্দ্রব্রত একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বিষয় আবিষ্কার করেন। স্যাটেলাইট থেকে সিগন্যালের একটি অস্বাভাবিক গতি ধরা পড়েছে, যা সেন্ট্রাল মেট্রো স্টেশনের টানেলের কাছাকাছি অবস্থান করছে। এটি দেখে তারা নিশ্চিত হন যে টানেলটি নাশকতার জন্য ব্যবহৃত হতে চলেছে। 23শে ডিসেম্বর রাতে সত্যব্রত, রজত এবং ইন্দ্রব্রত কলকাতা পুলিশের সন্ত্রাস বিরোধী স্কোয়াডের সাহায্যে সেন্ট্রাল মেট্রো স্টেশনের ওই টানেলে অভিযান চালান। টানেলের ভেতরে ঢুকে তারা একাধিক বিস্ফোরক ডিভাইস দেখতে পান। প্রতিটি ডিভাইস অত্যন্ত শক্তিশালী এবং দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য। ডিভাইসগুলিকে এমনভাবে স্থাপন করা হয়েছিল যে একটি বিস্ফোরণ পুরো মেট্রো নেটওয়ার্ক ধ্বংস করে দিতে পারত। তারা আরও একটি স্যাটেলাইট নিয়ন্ত্রিত ডিভাইস খুঁজে পান, যা চক্রের মূল ঘাঁটির সঙ্গে সংযোগ স্থাপন করছিল। ইন্দ্রব্রত ডিভাইসটি পরীক্ষা করে দেখতে পান এটি কলকাতার একটি অভিজাত হোটেল থেকে পরিচালিত হচ্ছে।
ডিভাইস বিশ্লেষণ করে ইন্দ্রব্রত চক্রটির মূল পরিকল্পনাকারীর নাম জানতে পারেন। তার নাম অর্ক। অর্ক একজন ভয়ঙ্কর চতুর অপরাধী, যিনি নাশকতার জন্য প্রযুক্তি এবং কৌশলগত পরিকল্পনার সমন্বয় ঘটাতে দক্ষ। ইন্দ্রব্রত সিগন্যাল ট্রেস করে জানতে পারেন অর্ক কলকাতার একটি অভিজাত হোটেলের পেন্ট হাউসে লুকিয়ে রয়েছে, তবে তার সঙ্গে সরাসরি কোনো যোগাযোগের কোনো পথ নেই। অন্যদিকে সেন্ট্রাল মেট্রো স্টেশনে টানেলের ভেতরে ইন্দ্রব্রত দ্রুত বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শুরু করেন, কিন্তু তারা জানতেন এটি কেবল চক্রের একটি অংশ মাত্র। 23শে ডিসেম্বর রাত 3টে সত্যব্রত এবং রজত পুলিশের বিশেষ বাহিনী নিয়ে হোটেলের পেন্ট হাউসে পৌঁছন। হোটেলের রিসেপশনে কোনো সন্দেহজনক গতিবিধি ধরা না পড়লেও তারা নিশ্চিত ছিলেন যে অর্ক এখানেই লুকিয়ে আছে। পেন্ট হাউসে পৌঁছে তারা দেখতে পান এটি একটি সুসজ্জিত এবং বিলাসবহুল ঘর, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। সত্যব্রত ঘরটি তল্লাশি করে একটি টাইম ডিভাইস খুঁজে পান। সেটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক। ডিভাইসটি মাত্র 5 মিনিটে বিস্ফোরিত হতে চলেছে। ইন্দ্রব্রতকে দ্রুত ডাকা হয়। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সেটি নিষ্ক্রিয় করেন। ঠিক তখনই পেন্ট হাউসের ছাদ থেকে একটি আওয়াজ আসে। সত্যব্রত এবং তার দল ছাদে গিয়ে অর্কের মুখোমুখি হন। অর্ক ছিল লম্বা, সুগঠিত এবং আত্মবিশ্বাসী একজন মানুষ। তার চোখে ভয় নয়, বরং এক ধরনের আত্মতুষ্টি ছিল। সে সত্যব্রতকে দেখে হেসে বলে, তোমরা আমায় ধরতে পারলে কি হবে? আমি ধরা পড়লেও আমার কাজ শেষ হয়ে যাবে। আগামীকাল সকালেই কলকাতা ইতিহাসে পরিণত হবে। সত্যব্রত তাকে আত্মসমর্পণ করার জন্য বলেন, কিন্তু অর্ক পকেট থেকে একটি ডিটোনেটর বের করে সে হুমকি দেয়, যদি তাকে বাধা দেওয়া হয় তাহলে সে এখান থেকেই বিস্ফোরণ ঘটিয়ে দেবে। অর্কের মনস্তাত্ত্বিক চাপের মুখে সত্যব্রত শান্ত থাকেন। তিনি কৌশলে তাকে বিভ্রান্ত করেন এবং ঠিক সেই সময় রজত পিছন থেকে তার হাত থেকে ডিটোনেটরটি ছিনিয়ে নেয়। অর্ককে গ্রেপ্তার করা হয়। অর্কের দেওয়া তথ্য অনুযায়ী চক্রের বাকি সদস্যরা কলকাতার বাইরে একটি পরিত্যক্ত কারখানায় অবস্থান করছে। সেখানে আরও বড় নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। 31শে ডিসেম্বর রাতে সত্যব্রত এবং তার দল পুলিশের সহযোগিতায় কারখানায় অভিযান চালায়। ভয়ঙ্কর বন্দুকযুদ্ধের পর চক্রটির সব সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং নির্মূল করা হয়। কারখানা থেকে উদ্ধার হয় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, অস্ত্র এবং সারা দেশে আরও হামলার পরিকল্পনার নকশা। এই অভিযান চক্রটির অস্তিত্ব চিরতরে শেষ করে দেয়। 1 জানুয়ারি 2025 কলকাতা নতুন বছর উদযাপন করছে। মানুষ রাস্তায় নেমে এসেছে আনন্দ করতে। তারা জানে না তাদের শহর কত বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে। সত্যব্রত, রজত এবং ইন্দ্রব্রত জানেন তাদের কাজ এখানেই শেষ নয়। দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের আরও অনেক পথ যেতে হবে। সত্যব্রত বলেন, অন্ধকার যত গভীরই হোক আলো ফিরবেই, কিন্তু আলোকে টিকিয়ে রাখতে লড়াই চালিয়ে যেতে হবে। 24-এর চালচিত্র শুধু একটি নাশকতার গল্প নয়, এটি একজন ডিটেকটিভ, তার বন্ধু এবং তার পরিবারের দেশপ্রেমের গল্প। তাদের সাহস, বুদ্ধি এবং একাত্মতার কারণেই দেশ একটি ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পায়। তো এই ছিল আমার আজকের গল্প 24-এর চালচিত্র, যেটি লিখেছে আমি অর্থাৎ প্রিয়ব্রত মুখার্জি।
আমি আশা করব তোমাদের এই গল্পটি খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে। সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার, আর দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন বছরে নতুন গল্প নিয়ে।